আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা গুরুত্বপূর্ণ একটা টপিক শিখব। দেখো, চাহিদার হ্রাসবৃদ্ধি কাকে বলে চিত্রের সাহায্যে ব্যাখ্যা করো। এর আগের ক্লাসে আমরা চাহিদার সংকোচন সম্প্রসারণ নিয়ে আলোচনা করছিলাম। আজকে আমরা পড়ব চাহিদার হ্রাসবৃদ্ধি কাকে বলে চিত্রের সাহায্যে ব্যাখ্যা করো। তাহলে চাহিদার হ্রাসবৃদ্ধি কাকে বলে আমরা একটু জেনে নেই। কোন দ্রব্যের দাম স্থির অবস্থায় চাহিদার পরিমাণের উপর প্রভাব বিস্তারকারী অন্যান্য নির্ধারকগুলো যেমন ভোক্তার রুচি অভ্যাস, ভোক্তার আয়, ক্রেতার সংখ্যা, আবহাওয়া, জলবায়ু, পরিবর্তন, পরিপূরক দ্রব্যের দাম ইত্যাদির যে কোনো এক বা একাধিক নির্ধারকের পরিবর্তনের ফলে একই দামে চাহিদার পরিমাণ যদি পূর্বের চেয়ে বেড়ে যায় তখন তাকে আমরা বলবো চাহিদার বৃদ্ধি। আবার একই দামে চাহিদার পরিমাণ পূর্বের চেয়ে কমে গেলে তাকে আমরা বলবো চাহিদা হ্রাস। তাহলে চাহিদা হ্রাস বৃদ্ধি কাকে বলে দেখো, এটা একটু বোর্ডে আমরা লিখে দিয়েছি, অবশ্যই এটা একটু নোট করে নিবা। তোমরা দেখে নাও, এখন একবার একটু দেখে নাও, আমি বলে দিচ্ছি। দেখো লেখা আছে, কোন দ্রব্যের দাম স্থির অবস্থায় চাহিদার পরিমাণের উপর প্রভাব বিস্তারকারী অন্যান্য নির্ধারকগুলো যেমন ভোক্তার রুচি অভ্যাস, ভোক্তার আয়, ক্রেতার সংখ্যা, পরিবর্তক ও পরিপূরক দ্রব্যের দাম, আবহাওয়া ও জলবায়ু ইত্যাদির যে কোনো এক বা একাধিক নির্ধারকের পরিবর্তনের ফলে চাহিদার পরিমাণ পূর্বের চেয়ে বেড়ে গেলে তাকে চাহিদা বৃদ্ধি বলে। আবার একই দামে চাহিদার পরিমাণ পূর্বের চেয়ে কমে গেলে তাকে চাহিদা হ্রাস বলে। তাহলে চাহিদা হ্রাস বৃদ্ধি কাকে বলে এটা আমরা একটু জানলাম। কিন্তু এখানে সবচেয়ে বড় সমস্যা হলো স্টুডেন্টদের কাছে যে সমস্যাটা দেখা দেয় সেটা হলো স্টুডেন্টরা অল টাইম একটা কোশ্চেন আমাকে করে যে স্যার, চাহিদার সংকোচন আর চাহিদা হ্রাস বৃদ্ধি তো একই বিষয়, চাহিদার সংকোচন সম্প্রসারণ এবং চাহিদা হ্রাস বৃদ্ধি তো একই বিষয়। আসলে তা না, কিন্তু চাহিদা সংকোচন সম্প্রসারণটা দামের সাথে সম্পর্কিত আর চাহিদা হ্রাস বৃদ্ধিটা কিন্তু দামের সাথে সম্পর্কিত নয়। তার মানে কি, দেখো প্রথমেই লিখে দেওয়া আছে কোন দ্রব্যের দাম স্থির অবস্থায়। তার মানে কি, চাহিদা হ্রাস বৃদ্ধির ক্ষেত্রে দামটা কি থাকবে? স্থির থাকবে। কিন্তু চাহিদা সংকোচন সম্প্রসারণের ক্ষেত্রে দামটা কিন্তু স্থির থাকবে না। তাহলে চাহিদা হ্রাস বৃদ্ধি এবং চাহিদা সংকোচন সম্প্রসারণ এক বিষয় নয়। তাহলে এখানে আরেকটা বিষয় আমাদের একটু বুঝতে হবে। যেমন চাহিদা সংকোচন সম্প্রসারণ আমরা বুঝে আসলাম যে কোন দ্রব্যের দাম বেড়ে গেলে চাহিদার পরিমাণ কমে যায়, কমে যাওয়াকে আমরা চাহিদা সংকোচন বলি। আবার দাম কমে গেলে চাহিদার পরিমাণ বেড়ে যায়, বেড়ে যাওয়াকে আমরা চাহিদা সম্প্রসারণ বলি। কিন্তু এই ক্ষেত্রে দাম স্থির যেহেতু থাকে তাহলে চাহিদা হ্রাস বৃদ্ধিটা কেমনি ঘটে, কিভাবে ঘটে? আরেকটা প্রশ্ন এখানে দেখা দেয়, সেটা হলো কি, আমরা চাহিদা বৃদ্ধিতে পড়াচ্ছি। কোন দ্রব্যের দাম বৃদ্ধি পেলে চাহিদা কমে যায়, আবার দাম কমে গেলে চাহিদা বেড়ে যায়। কিন্তু দাম একই থাকা অবস্থায় কিভাবে চাহিদা বেড়ে যায় বা কমে যায় এই বিষয়টা একটু আমাদের বুঝতে হবে। অর্থাৎ দাম একই থাকা অবস্থায় কিভাবে চাহিদা বাড়তেও পারে, কমতেও পারে। অর্থাৎ দাম একই থেকে চাহিদা বেড়ে গেলে সেটাকে বলা হয় চাহিদার বৃদ্ধি, আবার দাম একই থেকে চাহিদার পরিমাণ কমে গেলে সেটাকে বলা হয় চাহিদা হ্রাস। দেখো আমরা এই বিষয়টা একটু ক্লিয়ার হয়ে এখানে আমি একটা বিষয় দিলাম, অবশ্যই তোমরা এটা একটু নোট করে নিও। বিষয় দিলাম। দেখো আমরা এবার একটু দেখব, খেয়াল করো একটু, আমরা এবার একটু দেখবো যে চাহিদা হ্রাস বৃদ্ধি অর্থাৎ দাম একই থাকা অবস্থায় চাহিদা কিভাবে বেড়ে যায় বা কমে যায়, এটা একটু আমরা খেয়াল করবো। দেখো আগে একটু উদাহরণটা বুঝো, তারপর আমরা চিত্র বুঝবো। দেখো মনে করো এ একজন ব্যক্তি বা এ একজন ক্রেতা বা এ একজন ভোক্তা। যে ব্যক্তি ভোক্তা সেই ক্রেতা সেই চাহিদাকারী। ওকে, মনে করো এ ব্যক্তির বাসায় 4 জন সদস্য আছে, 4 জন কি আছে? সদস্য আছে। ঠিক আছে, এমন তো অবস্থায় এই ব্যক্তি 1 কেজি চাল ক্রয় করে। কয় কেজি চাল? 1 কেজি চাল ক্রয় করে। ধরে নিলাম 1 কেজি চালের দাম 50 টাকা। ধরে নিলাম আমরা 1 কেজি চালের দাম কত? 50 টাকা। তাহলে এই ব্যক্তির বাসায় আছে কয়জন সদস্য? 4 জন সদস্য। তাহলে এই ব্যক্তির বাসায় 4 জন সদস্য থাকা অবস্থা সে কয় কেজি চাল ক্রয় করে? 1 কেজি চাল ক্রয় করে। 1 কেজি চালের দাম কত? 50 টাকা। সমস্যা নেই। এখন ধরে নাও এই ব্যক্তির 2 জন ছেলে আছে, অর্থাৎ 4 জনের মধ্যে বাড়ির কর্তা, গিন্নি এবং 2 জন ছেলে আছে। এখন এই 2 জন ছেলে তারা বিয়ে করে নিয়ে আসছে। বিয়ে করে নিয়ে আসার পর সদস্য সংখ্যা কতজন হলো বলো তো? 6 জন। আচ্ছা বলো তো, যখনই সদস্য সংখ্যা 6 জন হয়ে গেল তখন বলো তো চালের চাহিদা বাড়বে না কমবে? তাহলে অবশ্যই চালের চাহিদা বেড়ে যাবে। তাহলে অবশ্যই এখানে এখন 1.5 কেজি চাল লাগবে। কয় কেজি চাল লাগবে বলো তো? 1.5 কেজি চাল লাগবে। তাহলে 1.5 কেজি চালের দাম কত হবে? 50 টাকা কেজি হলো 75 টাকা। তার মানে কি,
দাম একই থাকলো, অর্থাৎ চালের দাম 50 টাকা কেজি কিন্তু আছে, তার মানে কি যদি ক্রেতার সংখ্যা বেড়ে যায় বা ভোক্তার সংখ্যা যদি বেড়ে যায় তাহলে দাম একই থাকা অবস্থায় চাহিদার পরিমাণ কি হয়ে যাবে বলো তো, বেড়ে যাবে। তাহলে ওটাকে বলা হচ্ছে চাহিদার কি বৃদ্ধি। আবার এমন যদি হয় যে ধরে নাও এই 4 জন সদস্যের ভিতর থেকে 2 জন মারা গেছে বা 2 জন নেই, ঠিক আছে, এই যে 4 জন সদস্যের ভিতর থেকে 2 জন মারা গেছে, মানে 2 জন মাইনাস করে দাও, তাহলে 2 জন সদস্য আছে, তাহলে 2 জন সদস্যের জন্য অবশ্যই 1 কেজি চাল লাগবে, হাফ কেজি লাগবে। তাহলে হাফ কেজি চালের দাম কত, কত বলো তো, 50 টাকা কেজি হলো কত, 25 টাকা। তার মানে কি দাম একই থাকতেছে কিন্তু চালের চাহিদাটা কি হয়ে যাচ্ছে, কমে যাচ্ছে। তার মানে কি ক্রেতার সংখ্যা বা ভোক্তার সংখ্যা কমে যাওয়ার কারণে চাহিদা কি হয়ে যাচ্ছে, কমে যাচ্ছে। তার মানে কি যদি ভোক্তার সংখ্যা বৃদ্ধি পায় তাহলে চাহিদার পরিমাণ বেড়ে যাবে দাম একই থেকে। আবার যদি ভোক্তার সংখ্যা কমে যায় তাহলে দাম একই থাকা অবস্থায় চাহিদার পরিমাণ কি হবে, কমে যাবে, সেটাকে বলা হচ্ছে কি চাহিদা হ্রাস। আমরা আরেকটা উদাহরণ বুঝতে পারি, দেখো আবহাওয়াজনিত কারণে ধরে নাও এখন হ্যাঁ যদি এটা স্বাভাবিক অবস্থা আমরা ধরে নিই, দেখো তাহলে বুঝতে সুবিধা হবে। স্বাভাবিক অবস্থা, স্বাভাবিক অবস্থা মানে শীত না গ্রীষ্মকাল না, শীতকাল না এবং গ্রীষ্মকাল না, এই অবস্থায় ধরে নাও তুমি একটা 7 আপ খাও, ঠিক আছে, 7 আপ, হ্যাঁ তুমি একটা 7 আপ খাচ্ছ কততে, হাফ লিটার একটা 7 আপ 35 টাকা দেখাচ্ছ, ধরে নাও 35 টাকা দাম রাখে, হ্যাঁ ঠিক আছে। এখন এটা মানে আমরা সচরাচর এটা খাচ্ছি, এটা কোনো সমস্যা নেই, কিন্তু দেখা যাচ্ছে যে এখন শীতকাল এসে গেছে, কি কাল বলো তো, শীতকাল, বলো তো এখন তোমার বলো তো 7 আপের চাহিদা বাড়বে না কমবে, তাহলে অবশ্যই আমরা আইসক্রিমও ধরতে পারি, হ্যাঁ তাহলে বলো তো অবশ্যই 7 আপের চাহিদা কি হয়ে যাবে, কমে যাবে। যখন স্বাভাবিক অবস্থায় 35 টাকাতে ধর 25 জন ব্যক্তি 7 আপ খাইতো, ধরে নিলাম 25 জন 7 আপ খাইতো, হ্যাঁ স্বাভাবিক অবস্থায়, কিন্তু আর শীতকাল থাকা অবস্থায় 7 আপ 35 টাকা দামি আছে, কিন্তু 7 আপের চাহিদা কতজন এখন 7 আপ খাবে, ধরো 10 জন খাবে না, তার মানে আমরা যদি 10 জনই ধরি, তার মানে কি দেখো এই যে আবহাওয়ার কারণে, অর্থাৎ আবহাওয়া চাহিদার উপর একটা প্রভাব ফেলতেছে, তার মানে কি আবহাওয়াজনিত কারণে চাহিদার পরিমাণ কমে গেলে সেটাকে আমরা বলবো কি চাহিদা হ্রাস, কিন্তু দাম কিন্তু একই আছে, দাম স্থির অবস্থায় চাহিদার পরিমাণ কমে যাচ্ছে, এটাকে বলা হচ্ছে চাহিদা হ্রাস। আবার যদি কি হয়, গ্রীষ্মকাল হয়, যদি গরম আবহাওয়া হয়, ঠিক আছে, তাহলে দেখবা 7 আপের চাহিদা আবার কি হয়ে যাবে, দাম একই আছে, তখন আবার বেড়ে যাবে, 50 জন খাইতে পারে। তার মানে কি দেখো দাম একই থাকা অবস্থায় এই যে আবহাওয়াজনিত কারণে চাহিদার পরিমাণ বেড়ে গেল, এটাকে বলতে পারি আমরা চাহিদার কি বৃদ্ধি। তার মানে কি দাম একই থেকে চাহিদা বাড়তেও পারে কমতেও পারে, আশা করি বুঝতে পারছো। আবার ভোক্তা রুচি অভ্যাসের কারণে হতে পারে, ভোক্তা রুচি যদি বেড়ে যায় তাহলে চাহিদা বাড়তে পারে, সেটাকে বলা হচ্ছে চাহিদা বৃদ্ধি। আবার রুচি কমে গেলে চাহিদার পরিমাণ কমে যাবে, সেটাকে আমরা কি বলবো, চাহিদা হ্রাস। আবার আমরা আরেকটা উদাহরণ দেখতে পারি, দেখো মনে করো এ ব্যক্তির আয় যখন 5000 টাকা, তখন সে 1 কেজি গরুর মাংস কিনতো, ধরে নিলাম 1 কেজি গরুর মাংস কিনতো 700 টাকা দিয়ে, 700 টাকা, ঠিক আছে। এখন এ ব্যক্তির আয় হঠাৎ করে বৃদ্ধি পাইছে, আয় বেড়ে তার 12000 টাকা হয়েছে, 12000 টাকা হয়েছে, বলো তো এই ব্যক্তির চাহিদা বাড়বে না কমবে? 1 কেজির জায়গায় কয় কেজি সে কিনবে, দাম তো একই আছে, 1 কেজির জায়গায় কয় কেজি, সে 2 কেজি কিনবে অবশ্যই। তার মানে কি এই যে দেখো ভোক্তার আয় বাড়ার কারণে চাহিদা কি হয়ে গেছে, বেড়ে গেছে, এটাকে বলা হচ্ছে চাহিদা বৃদ্ধি, কিন্তু দাম কিন্তু একই আছে, মাংসের দাম একই আছে, দাম তো কমেনি। আমরা তো জানি দাম কমলে চাহিদা বাড়ে, কিন্তু না, এখানে ভোক্তার আয় বাড়ার কারণে চাহিদা বেড়ে গেছে, এটাকে বলা হচ্ছে চাহিদা বৃদ্ধি। তার মানে কি দামটা একই আছে, স্থির আছে। আবার অনুরূপ ভাবে যদি ভোক্তার আয় কমে যায় যদি 300 টাকা হয়, দেখো তো যদি 3000 টাকা হয়, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু কি হবে, দাম একই থাকা অবস্থায় চাহিদার পরিমাণ কমে যাবে, হতে পারে সে হাফ কেজি মাংস কিনবে। তার মানে কি সেই ক্ষেত্রে দেখো দাম একই আছে কিন্তু আয় কমার কারণে চাহিদার পরিমাণ কমে যাচ্ছে, এটাকে আমরা বলি কি চাহিদা হ্রাস। আশা করি বুঝতে পারছো চাহিদা হ্রাস বৃদ্ধি কাকে বলে। হ্যাঁ বেসিকটা অবশ্যই ক্লিয়ার হয়ে গেছে তোমাদের। এখন আমরা চিত্রের সাহায্যে বুঝবো চাহিদা হ্রাস বৃদ্ধি কাকে বলে, এটা একটু চিত্রের সাহায্যে আমরা একটু বুঝবো। দেখো খেয়াল করে একটু দেখো, এদিকে একটু দেখো, অবশ্যই চাহিদা হ্রাস বৃদ্ধিটা আমরা একটু চিত্রের সাহায্যে একটু বোঝার চেষ্টা করি। দেখো আমরা লম্বকে দাম ধরলাম, ভূমিকে কি ধরবো বলো, চাহিদার পরিমাণ। চাহিদার পরিমাণ কিউটি ধরবো আমরা।
দাম ধরলাম কত বলো তো 2 টাকা, দামটা স্থির। আমরা প্রথমে ধরলাম 8 4 12। দেখো চাহিদা রেখা কোন দিক থেকে কোন দিকে কি হয় বলতো, বাম দিক থেকে ডান দিকে কি হয়, বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী হয়। চাহিদা রেখা বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী হয়। এটা আমাদের মূল রেখা, মূল রেখা কি দিলাম ডিডি ড্যাশ, এখানে বিন্দু দিলাম এ। দেখো একটু খেয়াল করো, একটু খেয়াল করো, আর D2 দিলাম, সি বিন্দু দিলাম। চাহিদা বৃদ্ধি, এটা কি চাহিদা হ্রাস, চাহিদা হ্রাস। আচ্ছা চিত্র এখন মনে হয় বুঝতে পারছো তোমরা, ঠিক আছে। চিত্র কিন্তু খুব ইজি, তোমরা এগুলো হার্ডলি নিবা না, খুব ইজিলি এগুলো চিত্র আঁকানোর চেষ্টা করবে, ঠিক আছে। চিত্রকে অনেকেই আমি একটু মজা করে লস্কা বলি, এগুলো লস্কা, ঠিক আছে। এগুলো চিত্রগুলো আসলে লস্কা, এগুলো মজা করে একটু আর্ট করবা, ঠিক আছে। এগুলো খুব বেশি একবারে ক্রিটিক্যাল ভাবে নেওয়ার দরকার নাই। দেখো আমরা চিত্রের সাহায্যে চাহিদা রাজনীতিটা একটু বোঝার চেষ্টা করে দেখো, চিত্রের সাহায্যে আমরা চাহিদা রাজনীতিটা একটু বুঝবো। চিত্রের দিকে খেয়াল করো, দেখো চিত্রে ভূমি অক্ষে চাহিদার পরিমাণ, লম্ব অক্ষে দাম পরিমাপ করা হয়েছে। চিত্রে দেখা যায় দাম 2 টাকা হলে চাহিদার পরিমাণ কত হয় 8 একক, যা ডিডি ড্যাশ চাহিদা রেখা এ বিন্দু দ্বারা কি নির্দেশিত। এখন চাহিদার উপর প্রভাব বিস্তারকারী অন্যান্য নির্ধারকগুলোর ইতিবাচক প্রভাবের ফলে, অর্থাৎ ভোক্তার আয় বেড়ে গেল, ভোক্তার রুচি বেড়ে গেল, তাহলে কি হবে, এগুলো চাহিদার উপর প্রভাব বিস্তারকারী নির্ধারক না? কিছুক্ষণ আগে তো আমি লিখে দিলাম এবং বুঝিয়ে দিলাম। তাহলে চাহিদার উপর প্রভাব বিস্তারকারী অন্যান্য নির্ধারকগুলোর ইতিবাচক বা অনুকূল প্রভাবের ফলে চাহিদার পরিমাণ বেড়ে গেলে চাহিদা রেখা ডান দিকে, দেখো এই যে মূল রেখা থেকে কোন দিকে, চাহিদা রেখা ডান দিকে স্থানান্তরিত হয়ে নতুন চাহিদা রেখা D1 এর সৃষ্টি হয়, যেখানে একই দামে চাহিদার পরিমাণ 8 একক থেকে বৃদ্ধি পেয়ে 12 একক হয়, যা বি বিন্দু দ্বারা নির্দেশিত। এভাবে এ বিন্দু থেকে বি বিন্দুতে গমনকে বলা হয় চাহিদার কি বৃদ্ধি। আবার চাহিদার উপর প্রভাব বিস্তারকারী অন্যান্য নির্ধারকগুলোর নেতিবাচক বা প্রতিকূল প্রভাবের ফলে বা খারাপ প্রভাবের ফলে চাহিদার পরিমাণ কমে গেলে চাহিদা রেখা বাম দিকে স্থানান্তরিত হয়ে নতুন চাহিদা রেখা D2 সৃষ্টি হয়, যেখানে একই দামে চাহিদার পরিমাণ 8 একক থেকে কমে 4 একক হয়, যা সি বিন্দু দ্বারা নির্দেশিত। এভাবে এ বিন্দু থেকে সি বিন্দুতে গমনকে চাহিদার কি বলা হয় হ্রাস বলা হয়। তাহলে চাহিদা হ্রাস বৃদ্ধি কাকে বলে এটা আমরা একটু বুঝলাম। দেখো আবার আমি একটু বুঝিয়ে দিচ্ছি। চিত্রে ভূমি অক্ষে চাহিদার পরিমাণ, লম্ব অক্ষে দাম পরিমাপ করা হয়েছে। চিত্রে দেখা যায় দাম 2 টাকা হলে চাহিদার পরিমাণ হয় 8 একক, যা ডিডি ড্যাশ চাহিদা রেখার এই বিন্দু দ্বারা নির্দেশিত। এখন চাহিদার উপর প্রভাব বিস্তারকারী অন্যান্য নির্ধারকগুলোর ইতিবাচক প্রভাবের ফলে বা অনুকূল প্রভাবের ফলে চাহিদার পরিমাণ বেড়ে গেলে চাহিদা রেখা ডান দিকে স্থানান্তরিত হয়ে নতুন চাহিদা রেখা D1 এর সৃষ্টি হয়, যেখানে একই দামে চাহিদার পরিমাণ 8 একক থেকে বৃদ্ধি পেয়ে 12 একক হয়, যা বি বিন্দু দ্বারা নির্দেশিত। এভাবে এই বিন্দু থেকে বি বিন্দুতে গমনকে চাহিদা বৃদ্ধি বলা হয়। আবার চাহিদার উপর প্রভাব বিস্তারকারী অন্যান্য নির্ধারকগুলোর নেতিবাচক বা প্রতিকূল প্রভাবের ফলে বা খারাপ প্রভাবের ফলে চাহিদার পরিমাণ কমে গেলে চাহিদা রেখা বাম দিকে স্থানান্তরিত হয়ে নতুন চাহিদা রেখা D2 সৃষ্টি হয়, যেখানে একই দামে চাহিদার পরিমাণ 8 একক থেকে কমে 4 একক হয়, যা সি বিন্দু দ্বারা নির্দেশিত। এভাবে এ বিন্দু থেকে সি বিন্দুতে গমনকে চাহিদা হ্রাস বলা হয়। আমার মনে হয় চাহিদা হ্রাস বৃদ্ধি কনসেপ্টটা তোমাদের ক্লিয়ার হয়ে গেল। এখন চিত্র দেখলে বুঝতে পারবা এবং চিত্র দেখে তোমরা ব্যাখ্যা কিন্তু লিখতে পারবা, ঠিক আছে। তার মানে কি দাম একই থেকে যদি ভোক্তার আয়, রুচি, অভ্যাস এগুলো যদি বেড়ে যায় তাহলে চাহিদা দেখো বেড়ে যাবে, বেড়ে যাওয়াকে বলা হচ্ছে চাহিদা বৃদ্ধি। আবার দাম একই থাকা অবস্থায় যদি ভোক্তার রুচি কমে যায়, ভোক্তার আয় কমে যায়, আবহাওয়া যদি চাহিদার উপর প্রভাব ফেলে তাহলে চাহিদার পরিমাণ কি হবে কমে যাবে, কমে গেলে সেটাকে বলা হচ্ছে চাহিদা হ্রাস।
আশা করি বুঝতে পারছো। ধন্যবাদ সবাইকে।